আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। চলো আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা সম্বন্ধে আলোচনা করে নিই। প্রথমে জেনে নিই যে বাজারজাতকরণ কাকে বলে। উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্যদ্রব্য পৌঁছানোর জন্য যতগুলো কাজ করা হয় তাকে বলা হয় যে বাজারজাতকরণ। তো শিক্ষার্থীরা, বাজারজাতকরণ হচ্ছে একটা ব্যাপক বিষয়। এখানে হচ্ছে অনেকগুলো কাজের সমষ্টিকে কি বলা হয়? বাজারজাতকরণ বলে। তাই শিক্ষার্থীরা, এখন থেকে আমরা কি বলবো? কখনো কোনো কেনাকাটা করতে গেলে কখনোই বলবো না যে মার্কেটিং করতে গিয়েছি। তবু কি বলবো? আমরা বলবো যে শপিং করতেছি বা কেনাকাটা করতেছি। চলো শিক্ষার্থীরা, এখন জেনে নিই বাজারজাতকরণের জনককে। বাজারজাতকরণের জনক হচ্ছে ফিলিপ কটলার। চলো শিক্ষার্থীরা, এখন আমরা জেনে নিই বাজারজাতকরণের ক্রমবিকাশ সম্বন্ধে। বাজারজাতকরণের ক্রমবিকাশটার প্রথমটা হচ্ছে আত্মনির্ভরশীল যুগ। এই যুগে কি হয়? নিজেরা যতটুকু দরকার হয় হতো তখন তারা স্বীকার করে সেটা কী করতো? নির্ভর করতো। এরপরের যুগ হলো বিনিময় যুগ। বিনিময় যুগে কী হয়? যে নিজেদের প্রয়োজনের তুলনায় কেউ কেউ আছে যে বেশি পরিমাণ স্বীকার করতো এবং একে অন্যের সঙ্গে বিনিময় করতো। এটাকে বলা হয় বিনিময় যুগ। মূলত এই যুগে কি হয়? বাজারজাতকরণের সূচনা শুরু হয়। চলো শিক্ষার্থীরা, এখন আমরা জেনে নেই উৎপাদন যুগ সম্বন্ধে। উৎপাদনের যুগে এসে কী হচ্ছে? মনে করা হতো যে বেশি পরিমাণ উৎপাদন করা হবে, বেশি বিক্রি করা হবে, বেশি মুনাফা করা হবে। এই যুগে এসে কী হচ্ছে? রেলের আবিষ্কার। রেলের আবিষ্কার হওয়ার কারণে উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে হচ্ছে দূরত্ব কমে এসে উৎপাদন যুগের মূল থিম হচ্ছে কি? যে বেশি উৎপাদন করা হবে, বেশি বিক্রি করা হবে, বেশি মুনাফা করা হবে। এরপর হচ্ছে বিক্রয় যুগ। বিক্রয় যুগের মূল বিষয়বস্তু হচ্ছে কি? যে কোনো প্রকারে ক্রেতাকে পণ্য ক্রয়ে বাধ্য করা হবে এবং ক্রেতা বেশি পণ্য কিনবে, বেশি মুনাফা করা হবে। এক্ষেত্রে ক্রেতার পছন্দ অপছন্দ, চাহিদা ইত্যাদি কোনো সম্বন্ধে কোনো কিছু জানা হতো না। এরপরের যুগ হচ্ছে কি? বিপণন যুগ। বিপণন যুগ বা বাজারজাতকরণ যুগ হচ্ছে সেই যুগ যে যুগে এসে ক্রেতা সন্তুষ্টির উপর বিবেচনা করে পণ্য সামগ্রী উৎপাদন করা হয় এবং বাজারজাতকরণ করা হয়। এরপর হচ্ছে সামাজিক বিপণন যুগ। সামাজিক বিপণন যুগে কী করা হয়? ক্রেতা পছন্দ অপছন্দ, চাহিদার উপর ভিত্তি করে পণ্য তৈরি করা হয়। সেই সঙ্গে সমাজের জন্য কল্যাণকর যেসব জিনিস সেগুলো সম্বন্ধে বোঝানো হয় এবং সমাজের জন্য ক্ষতিকর যেসব জিনিস সেগুলো পরিহার করা হয়। এরপর হচ্ছে সম্পর্ক ভিত্তিক যুগে। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য বাজারজাতকারীরা ক্রেতার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। কেন বা না? বাজারজাতকারীরা ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে না পারলে কী হচ্ছে? তাদের পণ্য প্রতিযোগিতায় টিকতে পারবে না। কারণ একজন ক্রেতাকে ধরে রাখার জন্য ক্রেতার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এরপর হচ্ছে কি? মোবাইল যুগ। মোবাইল যুগ হচ্ছে বর্তমান যুগ হচ্ছে মোবাইল যুগ। এই যুগে এসে আমরা কী হচ্ছে? এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে ঘরে বসে আমরা জিনিসপত্র অর্ডার করি এবং সেগুলো কী হচ্ছে? হোম ডেলিভারি দিয়ে যায়। এটাই হচ্ছে মোবাইল যুগ। হোয়াটসঅ্যাপ, টুইটার এবং ফেসবুক ইউজ করে আমরা আমাদের প্রোডাক্ট সম্বন্ধে জানি এবং প্রোডাক্টের কী হচ্ছে? অর্ডার করে থাকি এবং ঘরেই বসেই রিসিভ করি। এরপর আসো শিক্ষার্থীরা, আমরা জেনে নিই যে বাজারজাতকরণের মৌলিক ধারণা সম্বন্ধে। বাজারজাতকরণের মৌলিক ধারণার মধ্যে প্রথমটি হচ্ছে যে ক্রেতার প্রয়োজন, অভাব এবং চাহিদা। ক্রেতার প্রয়োজন কাকে বলে? বঞ্চিত মনের অনুভূতিকে প্রয়োজন বলা। এবার অভাব কাকে বলে? প্রয়োজন যখন নির্দিষ্টকরণ করা হয় তখন অভাব যখন নির্দিষ্ট করা হয়, প্রয়োজন যখন নির্দিষ্টকরণ করা হয় তখন তাকে অভাব বলে। এরপর আসো আমরা জেনে নিই চাহিদা কাকে বলে। অভাব আছে, অভাব পূর্ণ অর্থ আছে এবং অর্থ ব্যয়ের ইচ্ছা আছে। এই তিনটার সমন্বয় হচ্ছে চাহিদা। এরপর আসো সেক্ষেত্রে জেনে নিই বাজার অর্পণ। বাজার অর্পণ কাকে বলে? বাজারে ক্রেতা সন্তুষ্টির জন্য যে পণ্য বা সেবা রাখা হয় তাকে বলা হয় বাজার অর্পণ। বাজার অর্পণের মধ্যে কী কী রাখা হয়? পণ্য, সেবা এবং অভিজ্ঞতা। পণ্য কাকে বলে? দৃশ্যমান যা কিছু মানুষের অভাব পূরণ করতে পারে তাকে বলা হয় পণ্য। সেবা কাকে বলে? অদৃশ্যমান যা কিছু মানুষের অভাব পূরণ করতে পারে সেবা। অভিজ্ঞতা করে কোনো স্থান বা পণ্য সম্বন্ধে দেখে শুনে বুঝে আমরা যে জ্ঞান লাভ করি তাকে বলা হয় অভিজ্ঞতা। তো সেক্ষেত্রে আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।